বলো, কিছু ডাউটস থাকলে বলে নাও প্রথমে। কোনো ডাউটস থাকলে একটু বলে নাও। পারোনি? আচ্ছা, চেষ্টা করেছিলে? মানে কোনটা, মানে 4 নম্বর সেটটা? ও অ্যাটমিক স্ট্রাকচারে লেকচার মানে, হ্যাঁ। সেগুলো ক্লিয়ার করবো আজকে। হ্যাঁ, বলো। বলো। হুম না, ওইটা হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন ইয়ে করলে না, মানে তোমার যখন তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ডিফাইন করলে, প্রথমে প্রিসিশন জিনিসটা কি একটুখানি বোঝার চেষ্টা করো। প্রিসিশন জিনিসটা কি না, তুমি কোন একটা পার্টিকুলার জিনিস বারবার বারবার মেজার করছো, দেখো একটা আর একটার কত কাছে, মানে তোমার তোমার মাপা রেজাল্টগুলি একটা আর একটার কত কাছে, সেইটা দিয়ে তোমার প্রিসিশন বুঝতে হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে উল্টো দিকে তুমি যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফাইন করলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে ডিফাইন করলে, তুমি ধরো বললে যে তোমার এক্স আই হচ্ছে একটা পার্টিকুলার মেজার ভ্যালু, আর এক্স অ্যাভারেজটা হচ্ছে সেই মেজার ভ্যালুগুলোর অ্যাভারেজ। এবারে এক্স আই মাইনাস এক্স অ্যাভারেজ করে তার স্কোয়ার করে তার অ্যাভারেজ নিয়ে তার আবার স্কোয়ার রুট করলে, মানে ব্যাপারটা এই বোর্ডটা দেখো তাহলে, বোর্ডটা দেখা যাচ্ছে তো? দেখো তাহলে যেটা হচ্ছে যে তুমি, আমি ডাউট ক্লিয়ারেন্সটা প্রথমে করে নিই। ডাউট ক্লিয়ারিং, দেখো দাঁড়া 1 সেকেন্ড। এই দরজা খুললে আবার বন্ধ করবি। হ্যাঁ, দেখো তুমি যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ডিফাইন করলে কি সেটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স ধরো, সেটাকে তুমি সিগমা এক্স যখন নাম দিচ্ছ, এইটা ধরো তুমি একটা পার্টিকুলার মেজারমেন্ট করেছো, সেটা ভ্যালুটা বেরিয়েছে এক্স আই। আচ্ছা, এবারে এক্স এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে, ধরো তুমি লেটসে টোটাল 10 বার মেজারমেন্ট করেছো, তা 10 বার মেজারমেন্ট করলে তার অ্যাভারেজ তুমি বের করে ফেললে x1 প্লাস x2 প্লাস x3 করে আপ টু x10 পর্যন্ত করে, তাকে 10 দিয়ে ভাগ করে তুমি এক্স অ্যাভারেজটা পেয়ে গেছো। আর এবারে কোন একটা পার্টিকুলার ভ্যালু এক্স অ্যাভারেজ থেকে কতটা আলাদা, সেটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স অ্যাভারেজ। আচ্ছা, এবারে এইটার আমি স্কোয়ার করে নেব, করে তার অ্যাভারেজ করব, করে পুরোটা স্কোয়ার রুট করব। এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনেশন। এক্স আই মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, পুরোটার অ্যাভারেজ তার স্কোয়ার রুট। এইটা যদি তুমি করো, সেটা অ্যাকচুয়ালি বেরোয় এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার রুট, এরকম হচ্ছে ফাইনাল এক্সপ্রেশনটা বেরোয়। তার মানে দেখো ব্যাপারটা যে তোমার মাপা ভ্যালুগুলো যদি একে অপরের খুব কাছে হয়, বা যদি এক্স্যাক্টলি এক, তুমি 5 বারই ধরো 10 মেপেছো, তাহলে 5 বার যদি 10 মাপো, তাহলে এক্স আই গুলোও হচ্ছে 10 আর এক্স এর অ্যাভারেজও 10, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। প্রিসিশন কি বলে? প্রিসিশন তো এই কথাটাই বলে যে তোমার মাপা ভ্যালুগুলো একে অপরের কত কাছে। তাহলে প্রিসিশন হচ্ছে কি? প্রিসিশন হচ্ছে তোমার ক্লোজনেস
মানে ইট ইজ এ মেজার অফ, it is a measure of closeness of the measured values. It is a measure of closeness of the measured values. মানে তুমি যে ভ্যালুগুলোকে মাপছো তার কাছাকাছি কত হবে, তার পিছিখানটা হচ্ছে তত ভালো হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করলেও তুমি দেখতে পাচ্ছ, দেখো যে ভ্যালুগুলো যদি খুব কাছাকাছি হয় তাহলে এক্স আই এর সঙ্গে এক্স অ্যাভারেজ, তার ডিফারেন্সটা খুব কম হবে, তার স্কোয়ারটা খুব কম হবে, তার অ্যাভারেজ করলে সেটা কম হবে, তার স্কোয়ার রুট করলে সেটা কম হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম হবে। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে লোয়ার দ্য ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হায়ার ইজ দ্য প্রিসিশন। বুঝতে পারলে এখন এটা? হ্যাঁ, বলো আর কার কিছু ডাউটস আছে কিনা বলো, আর কারো যদি কিছু ডাউটস থাকে। বলো। হ্যাঁ হ্যাঁ, লেকচার ওয়ানে করবো, মানে তার আগের মানে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, তার কি কার কোনো ডাউটস আছে? মানে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিকে 4টে প্রবলেম সেট দেওয়া ছিল, সেইখানে কি কোথাও কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা, আমি কিন্তু এনসিআরটি বইয়ের সমস্ত মানে প্রবলেমগুলোকে করে ফেলতে বলেছিলাম, সেটা করে ফেলেছো সবাই? বাকি আছে এখনো? ওটা হয়নি মানে ডাউট, হ্যাঁ ডাউটগুলো তো করে ফেলতে হবে, তাহলে ডাউটগুলো তো ক্লিয়ার না করলে কি করে হবে? হ্যাঁ, মানে সবাই কি মানে প্রত্যেকের কথা বলছি, প্রত্যেকে কি এনসিআরটির বইয়ের সমস্ত প্রবলেম কষেছো? কে কে কষনি বলো, মানে কার কার কষতে বাকি আছে বা কষা স্টার্ট করোনি এগুলো আমায় বলো। কয়টা বাকি আছে? আচ্ছা, তুমি যদি দেখো দেখবে আমাদের কিন্তু প্রবলেম সেটে ম্যাক্সিমামই আমরা করে দিয়েছি। হ্যাঁ, এবারে হয়তো দু চারটে বাকি আছে, এবারে দু চারটে যেটা বাকি আছে সেগুলোকে করবে, সেইগুলো থেকে যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমায় বলবে, সেগুলোকে করে তো ক্লিয়ার করতে হবে, কারণ আজকে তো তোমাকে ফুল। হ্যাঁ, না পুরোটা তো, পুরো চ্যাপ্টার তো প্রথমে তো পড়তে বললাম, পুরো চ্যাপ্টারটা লাইন বাই লাইন পড়লে, পড়ে ফেলার পরে বইয়ের শেষে যে এক্সারসাইজগুলো আছে, হ্যাঁ, টোটাল মানে 36টা এক্সারসাইজ আছে সম্ভবত। হুম, 36টা এক্সারসাইজ আছে, এবারে সেইখানে দেখবে অনেক প্রবলেমই আমি করে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ দু চারটে বাকি থাকতে পারে। হ্যাঁ, সেই দু চারটে তোমাদের নিজেদের করার জন্য দিয়েছি আর কি, সেগুলোকে করে যেগুলো অসুবিধা হবে আমাকে অবশ্যই বলে নাও, বলে নিয়ে এক একটা চ্যাপ্টার ক্লিয়ার করো, কমপ্লিট করো। তোমার যদি তুমি যদি না করো কিন্তু তোমার ঘাটতি থেকে যাবে, ঘাটতি থেকে গেলে কিন্তু তখন দেখবে পরে তুমি তার টের পাবে আর কি। আমি তো কঠিন। হুম, সেগুলোও কিন্তু করে দেয়া হয়েছে, সেগুলো যদি তুমি দেখো, আমরা যে যে পড়িয়েছি, যখন তুমি তো সব ক্লাসগুলো করোনি, যদি করো দেখবে সেই প্রবলেমগুলো বেসিক্যালি কিন্তু আমরা করিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম প্রবলেমই দেখবে, মানে ক্লাস নোটটা কারো কাছ থেকে জোগাড় করে নাও, সুনীত বা কারোর কাছ থেকে জোগাড় করে নাও, জোগাড় করে সেই প্রবলেমগুলো ম্যাক্সিমাম করে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা ঠিক আছে, মানে মানে আমি আরেকটু সময় দিচ্ছি, আজকে কিন্তু ফুল মক টেস্ট হবে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি তার উপরে। হ্যাঁ, আমি আরো দু চার দিন তোমাদের সময় দিলাম, শনিবারের মধ্যে পজিটিভলি মানে তোমার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে যার যেখানে যা খুশি অসুবিধা আছে সব কিন্তু তুমি ক্লিয়ার করে শনিবারে পজিটিভলি তুমি ডাউটগুলোকে ক্লিয়ার করে নেবে। মানে প্রত্যেকের খাতা দেখবো আমি যে প্রত্যেকটা প্রবলেম তুমি কষেছো। ঠিক আছে, যে প্রবলেমগুলো আমি অলরেডি কষিয়ে দিয়েছি সেগুলো তো তোমার কাছে আছেই, সেগুলো তুমি তৈরি করছো, আর যেগুলো কষে দিইনি সেগুলো তুমি প্রত্যেকটা কোশ্চেন আমি তোমার কিন্তু খাতা দেবো, প্রত্যেকের খাতা চেক করব। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে চলে আসছি হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচারে। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারে বলছিল বেশ কিছু কিছু প্রবলেম অসুবিধা আছে, বলো কোন প্রবলেম অসুবিধা আছে বলতে থাকো। কত দাগের প্রবলেম অসুবিধা আছে?
28। আচ্ছা, 28-এর প্রবলেমটা দিয়ে স্টার্ট করা যাক না হলে। তুই কে বলছিস? অর্চিত। অর্চিত হচ্ছে তাহলে তোমার অ্যাটমিক স্ট্রাকচারে লেকচার 1-এর যে প্রবলেম সেট ছিল তার 28টার অসুবিধে। আচ্ছা, 28-এ কি আছে প্রবলেমটা? বলছে ফাইন্ড total number and total mass of neutrons in 7 milligram of 14C। বলছে টোটাল নাম্বার অ্যান্ড টোটাল মাস অফ নিউট্রনস ইন 7 মিলিগ্রাম অফ কার্বন সি। তাহলে বলো, মানে বলছে প্রথমে প্রথম পার্টটাকে করো। বলছে কার্বনের এই যে 14, এই যে আইসোটোপটা তার 7 মিলিগ্রাম তুমি নিয়েছো, সেখানে টোটাল কতগুলো নিউট্রন থাকবে বলো তো দেখি। তাহলে দেখো, কার্বনের এই যে কার্বন 14, তাহলে অ্যাটমিক মাস কত? অ্যাটমিক মাস তো 14, তাই তো? তাহলে 14, কার্বন 14 মানে হচ্ছে তার অ্যাটমিক মাস হচ্ছে 14। তার মানে কি? তার মানে হচ্ছে 14 গ্রাম কার্বন 14 কন্টেন্টস কতগুলো কতগুলো কার্বন অ্যাটম কন্টেন্ট করবে বলো? 14 গ্রাম 14 সি কার্বন, যেটা কতগুলো কার্বন অ্যাটম কন্টেন্ট করবে বলো? কে বলবে? ধরো কার্বন যদি 12 আইসোটোপটা তুমি নিতে, তাহলে 12 গ্রাম কার্বন মানে কতটা? 1 মোল না? তাই তো? তাহলে এখানে তো কার্বন 14 আইসোটোপ নিচ্ছে, মানে 14 গ্রাম 14 সি কার্বন কন্টেন্টস 1 মোল, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক এত কার্বন অ্যাটমস। 14 গ্রাম 14 সি যেটা কন্টেন্ট 6.022 ইন্টু 10⁻23 কার্বন অ্যাটমস। আচ্ছা, এবারে 7 মিলিগ্রাম তাহলে কত কন্টেন্ট করবে? 7 মিলিগ্রাম 14 সি কন্টেন্টস 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 14 গ্রাম, উপরে হচ্ছে 7 মিলিগ্রাম কার্বন অ্যাটমস। এটা তুমি লিখতে পারো 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 7 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই তোমার 14 এত। মানে আমি কি করলাম, মিলিগ্রামটাকে গ্রামে করে ফেললাম। মিলিগ্রামকে গ্রামে করলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তাহলে এত কার্বন অ্যাটমস, এতগুলো কার্বন অ্যাটমস আছে। আচ্ছা, এবারে আমাকে বের করতে বলছে নিউট্রনস। তাহলে এবারে দেখো, তাহলে 114C কার্বন অ্যাটমস কন্টেন্টস 8 নিউট্রনস। তো মানে কার্বন 14-এ প্রোটন থাকে 6টা আর নিউট্রন থাকে কত? 8টা। তো তাই না? কি বলো? এই 14C-তে তাহলে একটা কার্বন অ্যাটমে নিউট্রন কটা থাকবে? 8টা। তো তাহলে এবারে 7 মিলিগ্রামে কতগুলো কার্বন অ্যাটম আছে তুমি পেয়ে গেলে, টোটাল নাম্বার অফ নিউট্রনস কত হবে? তাহলে এইটাকে তোমাকে 8 দিয়ে গুণ করে ফেলতে হবে। তার মানে দেখো 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 7 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে তোমার 14 ইন্টু 8, এতগুলো। তাহলে এতগুলো হচ্ছে নিউট্রনস হয়ে যাবে। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন করে তো সংখ্যাটা যা হবে তাই আর কি। তোমার 7 আর 14 কেটে গিয়ে 2 হয়ে, এই 7 আর 14 কেটে গিয়ে তোমার 2 হলো, 2 আর 8 কেটে গিয়ে তোমার 4 হলো। এটা হচ্ছে তোমার তোমার 424.088 ইন্টু 10⁻20 হলো। এই হচ্ছে সংখ্যাটা। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। তারপর হচ্ছে টোটাল মাস অফ নিউট্রনস। টোটাল মাস অফ নিউট্রন কত হবে? কত হবে?
কতগুলো নিউটন আছে তুমি পেয়ে গেলে তো, তাকে গুণ করতে হবে কি এক একটা নিউটনের মাস দিয়ে। এক একটা নিউটনের মাস কত 1.675 ইন্টু 10⁻, কেজি। এইটা তাতে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। এটা গুণ করে কত বেরিয়েছে? বল এটা কত বেরিয়েছে? আচ্ছা, যে আগে যে রেজাল্টটা 24.088 ইন্টু 10⁻20 হলো, সেইগুলোকে না সাইন্টিফিক নোটেশনে রিপ্রেজেন্ট করা মানে তুমি পয়েন্টের আগে জাস্ট একটা ডিজিট রাখবে, তার মানে এটাকে লিখবে 2.4088 ইন্টু 10⁻21, এটা লিখবে। হ্যাঁ, টু পয়েন্ট 408 ইন্টু 10⁻21 ইন্টু 1.675 10⁻-27 কেজি। বলে এই গুণটা করে বলো কত হলো। তুমি এইটুকু করে দাও না, 2.4088 ইন্টু 1.675 এইটুকু গুণ টেস্ট করে দাও, তাহলেই হবে। বলো কত? ফোর পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন সিক্স ইন্টু 10⁻⁻6 হয়ে গেল, তাই তো? এত কেজি। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে অর্চিত? এইটা তারপরে হচ্ছে দাঁড়া এক মিনিট। তারপরে কোনটা বললো গো? 29। আচ্ছা 29 কি বলছে দেখো, ফাইন্ড এ টোটাল নাম্বার অ্যান্ড দ্য টোটাল মাস অফ প্রোটনস ইন 34 মিলিগ্রাম অফ অ্যামোনিয়া অ্যাট এসটিপি। এই পর্যন্ত করেছো? তারপর মানে এই মানে দুটো অঙ্ক করে ফেলেছো তাহলে, মানে টোটাল নাম্বার অফ প্রোটনস আর টোটাল মাস অফ প্রোটনস এইটুকু করে ফেলেছো, তাই তো? আচ্ছা, এবারে যে উইল দ্য অ্যান্সার চেঞ্জ ইফ দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর চেঞ্জ। মানে আমার এসটিপিতে তুমি ক্যালকুলেশনটাকে করেছো, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ার প্রেশার। এবারে সেই টেম্পারেচার প্রেশার যদি পাল্টানো হয় তাহলে উত্তরটা কি পাল্টাবে? উত্তর পাল্টাবে না, কারণ তোমার এই কতগুলো প্রোটন আছে বা প্রোটনের মাস কত সেটা কোনো রকম ভাবে টেম্পারেচার এবং প্রেশারের উপরে নির্ভর করে না। বুঝতে পেরেছো? এটা নেক্সট। সব সময় নয়, মানে কিছু এনসিআরটি থেকে কিছু নিকে থেকে দেওয়া আছে। মানে কোশ্চেনটা তোমার এতে তোমাকে যে পাঠিয়েছিলাম আগের দিনে, যে হ্যাঁ গ্রুপে পাঠালাম না, তাই তো রে, গ্রুপে পাঠালাম তো এটা। হুম। হ্যাঁ, তুই দেখবি কেন ব্যাটার ছেলে। হুম। এটা আর কোনটা? 34 বলছে হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ HCl molecules can be produced from two natural isotopes of hydrogen and two naturally occurring isotopes of chlorine. Arrange the molecules obtained in decreasing order of their availability. তাহলে দেখো, তাহলে এটা 29টা আর করে দিলাম না। এক মিনিট, একবার 34-এ চলে এসো। দেখো তোমাকে হাইড্রোজেনের দুটো আইসোটোপ আছে, একটা হাইড্রোজেন 1 আর একটা হাইড্রোজেন 2। হাইড্রোজেন 1টা কত পার্সেন্ট তোমায় বলে দিচ্ছে, 99%। আর হাইড্রোজেন 2টা হচ্ছে তোমার 1%। এইটা। আর ক্লোরিনেরও দুটো আইসোটোপ আছে, ক্লোরিন 35 আর ক্লোরিন 37।
ক্লোরিন 35 বলেছে 76%, আর ক্লোরিন 37 যেটা সেটা হচ্ছে 24%। আচ্ছা, এবারে বলছে এখান থেকে কতগুলো HCl তৈরি হতে পারে, কত রকমের HCl তৈরি হতে পারে বলো, কত রকমের HCl তৈরি হতে পারে প্রথমে সেটা বলো, কত রকমের তৈরি হবে বলো। একদমই, মানে হাইড্রোজেন এই যে প্রোটিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হতে পারে 35 এবং 37, আবার ডয়টোরিয়ামের সাথে ক্লোরিন 35-এ যুক্ত হতে পারে, ডয়টোরিয়ামের সাথে ক্লোরিন তোমার 37-এ যুক্ত হতে পারে, এটা। আচ্ছা, এবারে কার পরিমাণটা বেশি হবে না, সবচেয়ে বেশি কে থাকবে, H1Cl35, এটা হচ্ছে সবচেয়ে বেশি হবে, এটা। তারপরে কে থাকবে বলতো, নেক্সট কে সবচেয়ে বেশি হবে, একদমই ঠিক বলেছো, H1Cl37, এটা। তারপরে তারপরে এইটা, ঠিক আছে, একদম শেষে হচ্ছে 2HCl37, এটা ঠিকই বলেছি তো, হয়ে গেল। মানে তুমি জাস্ট পার্সেন্টেজ গুলো গুণ করে করে দেখলেই বুঝতে পারবে যে এই যে H1 আর Cl35 এই দুটো গুণ করো, তারপরে H1 এর সঙ্গে Cl37 গুণ করো, তারপরে 2H এর সঙ্গে Cl35 গুণ করো, তারপরে 2H এর সঙ্গে Cl37 গুণ করো, তাহলে তুমি রিলেটিভ অ্যাবান্ডেন্সটা ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে, সেটা তুমি পেয়ে গেলে, হলো। আর কি আছে, 35, দেখো কি বলছে, এ স্যাম্পল কন্টেন্টস টু আইসোটোপ অক্সিজেন 16, oxygen 18, how many protons are present in 11.2 liter of sample at STP, what would be the difference in the number of protons if the sample contains only one isotopes? আচ্ছা দেখো, এখানে অক্সিজেন 16 আর অক্সিজেন 18 দেওয়া আছে, হাউ মেনি প্রোটনস আর প্রেজেন্ট ইন 11.2 লিটার অফ দ্য স্যাম্পল অ্যাট এসটিপি। আচ্ছা দেখো, তোমার প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে 11.2 লিটার মানে কত মোল দেখতে হবে, তাহলে এসটিপিতে 1 মোল মানে কত, 22.4 লিটার, তো তাই তো, এটা। তার মানে দেখো তাহলে যেটা হচ্ছে যে অ্যাট এসটিপি 22.4 লিটার oxygen gas contains 6.022 into 10 to the power 23 O2 molecules, 1 মোল কন্টেন্ট করবে। তাহলে এবারে এখানে কত, 11.2 লিটার বলেছে, 11.2 লিটার অক্সিজেন গ্যাস কন্টেন্টস, এর অর্ধেক, তার মানে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অক্সিজেন মলিকুল, তাহলে কতগুলো অক্সিজেন মলিকুল তুমি পেয়ে গেলে। আর এবারে স্যাম্পল কন্টেন্টস টু আইসোটোপস, মানে তাহলে তুমি যেটা ইম্পর্টেন্ট যে অক্সিজেন 16ই হোক আর অক্সিজেন 18ই হোক, এই দুজনের ক্ষেত্রেই তোমার নাম্বার অফ প্রোটনস যেটা, সেইটা কিন্তু দুজনের ক্ষেত্রে 8টা করে থাকছে, দুজনের ক্ষেত্রে 8টা করে থাকছে, তাই না। মানে অক্সিজেন 16ই হোক অক্সিজেন 18 হোক, হ্যাঁ, মানে দুটো আইসোটোপ থাক, এক রকমের আইসোটোপ থাক, বা শুধু O16 থাক বা শুধু O18 থাক, সবার ক্ষেত্রে কিন্তু তোমার প্রোটনের সংখ্যাটা কিন্তু পার অ্যাটম, প্রোটন, হ্যাঁ, পার পার অক্সিজেন অ্যাটম 8টা করে, হ্যাঁ, ঠিক আছে, প্রোটনের সংখ্যা অক্সিজেনের 8টা, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে টোটাল নাম্বার অফ প্রোটনস কত হবে,
দেখো 3.011 ইন্টু 10⁻23 তো অক্সিজেন মলিকুলস আছে। একটা অক্সিজেন মলিকুলে কটা অক্সিজেন অ্যাটম থাকে? দুটো, ইন্টু 8, তাহলে এতগুলো প্রোটন হয়ে যাবে। বুঝতে পারলে? এক একটা অক্সিজেন মলিকুল, সেখানে অক্সিজেন অ্যাটম থাকে দুটো করে। তাহলে এই 11.2 লিটার অক্সিজেন গ্যাস যদি তুমি নাও, সেখানে অক্সিজেন মলিকুলস 3.011 ইন্টু 10⁻23 এতগুলো সংখ্যায়। এবারে তাহলে অক্সিজেন অ্যাটমের সংখ্যা কতগুলো হবে? এইটার সঙ্গে 2 গুণ। তাকে যদি আরো তুমি 8 দিয়ে গুণ করো, তাহলে এক একটা অক্সিজেন অ্যাটমে কিন্তু 8টা করে প্রোটন আছে, তাহলে এই হচ্ছে তোমার সংখ্যাটা হবে। এটা যত হবে তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে? হলো? তাহলে এই যে সংখ্যাটা বেরোবে সেইটা কত বেরোচ্ছে? আর দুগুণে 16, 16 একে 16, কত বলো? 4.8176 ইন্টু 10⁻24। এটা এটা বেরোচ্ছে 4.8176 10⁻24। এটা হচ্ছে সংখ্যাটা। এবার তারপরের যে পার্টটা জোড়া আছে, সেটা হচ্ছে যে হোয়াট উড বি দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ প্রোটনস ইফ দ্য স্যাম্পল কন্টেন্স অনলি ওয়ান আইসোটোপ। সে শুধু একটা আইসোটোপও যদি কন্টেন্ট করে, সেই প্রোটনের সংখ্যা কিন্তু এক্স্যাক্টলি একই থাকবে। প্রোটনের সংখ্যা কিচ্ছু পাল্টাবে না। নিউটনের সংখ্যা পাল্টাতে পারতো, কিন্তু প্রোটনের সংখ্যা কোনোভাবেই পাল্টাচ্ছে না। ঠিক আছে? পরিষ্কার? আর কিছু, আর কিছু আছে? হ্যাঁ, এগুলো তো সেই সেই এখন সবাই কোটা ফ্যাক্টরি দেখে দেখে আমারও বেশ ধারণা হয়েছে, বুঝলি তো? যে তোমার এ মানে যেটাকে বলা হয় চকলেট প্রবলেম, বুঝলি? হ্যাঁ, এটা তো তুই নর্মাল বই টই এখন খুঁজে পাবি না। তোকে তার জন্য একটুখানি ঘাটাঘাটি করতে হবে, ভাবতে হবে। হ্যাঁ, এগুলো। হুম। এটা কি একটু চেষ্টা করবি নাকি? চেষ্টা কর। হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো, তাহলে আমরা একটুখানি পড়াই নাকি? একটুখানি পড়িয়ে দিই। আচ্ছা, চলো। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার 2। সেখানে আজকে যেটা নিয়ে মূলত আলোচনা হবে, সেটা হচ্ছে তোমার লাইট অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটা নিয়ে আজকে আমাদের আলোচনাটা হবে আর কি। আচ্ছা, তাহলে প্রথম আবার আমরা কোশ্চেন অ্যান্সার প্যাটার্নই পুরো ব্যাপারটাকে পড়ছি। তাহলে প্রথম যে প্রশ্নটা দিয়ে আমরা স্টার্ট করব, হোয়াট ইজ লাইট? বলো তো, আলো কাকে বলে? হোয়াট ইজ লাইট? আলো কি বলো? তোমরা পড়েছো তো? হোয়াট ইজ লাইট? কে বলবে? আলো কি বলো? সাদা বাংলায় বলো না, অত ভয় পেয়ে যাওয়ার কি আছে? হুম, কি শুনতে পাচ্ছিস তোমার কথা নাকি? হ্যালো? হ্যাঁ, আলো একটা, হ্যাঁ আলো একটা তরঙ্গ বললে ঠিক আছে। আর কেউ কিছু? আচ্ছা, ঠিক আছে, ও মোটামুটি ভাবে ঠিকই কিন্তু বলেছে। হ্যাঁ, আর হ্যাঁ, আলো যে কি, সেইটা না সেই অনেক দিন থেকে বিভিন্ন লোকে বিভিন্ন রকম করে ব্যাপারটাকে ভাবে আর কি।
তুমি যদি সেই প্রথমে নিউটনের কর্পাসকুলার থিওরি দেখো, সেখানে আলোকে একটা কণা ধরা হতো, যে কোনো একটা সোর্স অফ লাইট, সে বেসিক্যালি বেশ কিছু পার্টিকেল ছাড়ছে, যে পার্টিকেলগুলো সরলরেখায় মুভ করে, এবং তারা যখন আমাদের চোখে পড়ে তখন একটা দেখার অনুভূতি সৃষ্টি হয়। এই যে পার্টিকেলগুলো যে সরলরেখায় চলছে তাকে রশ্মি বলা হতো বা রে বলা হতো। এইটা দিয়ে তুমি লাইট যে সরলরেখায় চলে বা রিফ্লেকশন, রিফ্র্যাকশন, প্রতিফলন, প্রতিসরণ এগুলোকে ব্যাখ্যা করতে পারো, কিন্তু ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এই ফেনোমেননগুলোকে কিন্তু নিউটনের যে কর্পাসকুলার থিওরি তা দিয়ে ব্যাখ্যা করতে পারা যায় না। তারপরে বিজ্ঞানী ফ্রেসনেল, ইয়াং এবং বিজ্ঞানী ইয়ে হাইগেন্স, মানে মূলত হাইগেন্স, ফ্রেসনেল এবং ইয়াং, তারা একটা ওয়েব থিওরি দেন, যেখানে আলোকে একটা যা শব্দের মতো একটা মেকানিক্যাল ওয়েভ হিসেবে ভাবা হতো। প্রথমে হাইগেন্স বলেছিল ওটা একটা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, সাউন্ড ওয়েভের মতো বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। পরবর্তীকালে বিজ্ঞানী ফ্রেসনেল দেখালেন ওটা একটা অ্যাকচুয়ালি ওটা ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। ইয়াং 1802 সালে তিনি ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করে দেখালেন যে হ্যাঁ, আলো সত্যিই হচ্ছে তরঙ্গ। এবং এই ট্র্যাডিশনটা চলছিল, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আলোকে যদি তুমি তরঙ্গ ভাবো, মেকানিক্যাল ওয়েভ ভাবো, তাহলে আলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টি আছে সেটাকে তুমি ব্যাখ্যা করতে পারো না। এছাড়া ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই টাইপের কিছু কিছু ফেনোমেনা আছে যেটা তুমি ওই হাইগেন্সের যে ওয়েব থিওরি বা ফ্রেসনেলের যে ওয়েব থিওরি সেগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারছো না। তারপরে এখনো পর্যন্ত আলো সম্বন্ধে যে থিওরিটা মোস্ট সাকসেসফুল থিওরি সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে আসে। সেই জন্য আমরা এই পুরনো ইতিহাসটা না ঘেটে, ইতিহাসটা জানতে হবে কিন্তু ইতিহাসটা নিয়ে অত আমাদের মাথা ঘামালে চলবে না। তাহলে আমাকে নিউটন কর্পাসকুলার থিওরি বা হাইগেন্সের ওয়েব থিওরি, ফ্রেসনেল ওয়েব থিওরি, ইয়াং এর ওয়েব থিওরি এইসবগুলো না বলে আমি একদম সরাসরি চলে আসবো ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে। এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী জাস্ট বলা হবে লাইট একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তুমি জাস্ট সিম্পলি ওয়েভ বললে, কিন্তু এটা কিন্তু বলা উচিত হচ্ছে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা কে বলেছেন? না, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলেছে। তাহলে এখানে এই ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটাই আমাকে আলোচনা করতে হবে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস electromagnetic theory, light is an electromagnetic wave. আলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, শুধু তরঙ্গ বলবে না, আলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তাহলে যেহেতু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি চলে এলো, তাহলে সেই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে লাইটকে কিরকম ভাবে ভাবা হচ্ছে আর কি। তাহলে জাস্ট হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ what are the important features of electromagnetic wave? Electromagnetic wave or light. So light বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তার ইম্পর্টেন্ট ফিচার্স গুলো কি কি? আচ্ছা, ইম্পর্টেন্ট ফিচার্স গুলো দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাকে প্রথমে যেটা বুঝে নিতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট কখন তৈরি হয়। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যখন কোনো একটা চার্জ পার্টিকেল তার কোনো অসিলেশন ঘটে, বা একটা চার্জ পার্টিকেল তার যদি কোনো অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন হয়, তার ত্বরণ বা মন্দন ঘটে, তখন সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। তাহলে প্রথম কথা হচ্ছে যে হোয়েন এ চার্জ পার্টিকেল oscillates, it emits electromagnetic radiation or light. একটা চার্জ পার্টিকেল সে যখন অসিলেশন ঘটে সে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে, যেটাকে তুমি লাইট বলছো। আচ্ছা, লাইটের মধ্যে একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। মানে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, একটা
তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র আছে, যারা কিন্তু ইনসেপারেবল, তারা কিন্তু আলাদা করতে পারবে না। তাহলে লাইট হ্যাজ অ্যান ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, আমি ই বলছি, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এইচ বলছি, হুইচ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার and perpendicular to the direction of propagation of light। মানে এই ব্যাপারটা দেখো কি বলছে, যে লাইটের সঙ্গে না অ্যাসোসিয়েট একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই আছে আর একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এইচ আছে, হুইচ আর, যারা ইনসেপারেবল তারা কিন্তু মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড আলাদা করতে পারবে না। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে বলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে বলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে। তারা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আর এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, ধরো তুমি যদি এই তিনটে ডিরেকশনের কথা ভাবো, তাহলে এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, আর এইটা ধরো তোমার লেসছে জেড ডিরেকশন। আর এবারে যদি তুমি এক্স ডিরেকশন বরাবর একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর করো, আর ওয়াই ডিরেকশন বরাবর যদি তুমি একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর লেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তাহলে জেডটা হবে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এটা হবে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। মানে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর করো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থেকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের দিকে যদি রাইট হ্যান্ডে স্ক্রু ঘোরাও, তাহলে সে যে ডিরেকশন যাবে সেটা প্লাস যে ডিরেকশনে যাচ্ছে, এটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হবে এইটা। আচ্ছা, কেউ যদি এরকম করে ফেলতে, ধরো এইটা হচ্ছে তোমার এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, তুমি এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এঁকে ফেলেছো, আর এক্স ডিরেকশন বরাবর তুমি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে এঁকে ফেলেছো। মানে আগেটা এক্স বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ওয়াই বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ছিল, এখানে হচ্ছে তোমার এক্স বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ওয়াই বরাবর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাহলে যদি থাকে, তাহলে এক্ষেত্রে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা সেইটা কিন্তু হবে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ মাইনাস জেড এর দিকে। এইটা হবে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। ডিরেকশন, হ্যাঁ বলো। হ্যাঁ, সবসময় রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম বলে, মানে এক্স ওয়াই জেড যেন অ্যান্টি ক্লকওয়াইজ থাকে। তুমি ধরো এইটা এক্স, এটা ওয়াই, এটা জেড ধরতে পারো। এইটাকে যদি এক্স বলো, তাহলে এটা ওয়াই, এটা জেড হবে। এটাকে এক্স বললে এটা ওয়াই, এটা জেড হবে। এটা মানে এক্স ওয়াই জেড অ্যান্টি ক্লকওয়াইজ নেবে। এটা হচ্ছে এখানে বলা হয় দক্ষিণাবর্তী কার্টিজীয় কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে বলা হয় দক্ষিণাবর্তী কার্টিজীয় কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে এক্স ওয়াই জেড তোমাকে তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেন যায় সেটাকে মাথায় রাখতে হবে। এটা আচ্ছা, এবারে দেখো এখানে একটা জেনারেল জিনিস বলি, এই যে এই কোন দিকে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট হবে সেইটা নির্ভর করবে যে ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা যে দিকে যায়। দেখো এইখানে যদি একটা ই থেকে এইচ এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, তাহলে সেটা নিচের দিকে যায়। আর এই বাঁদিকে যদি ই থেকে এইচ এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, তাহলে সেটা উপরের দিকে হয়। তার মানে এখানে যেটা ইম্পর্টেন্ট, যে ডিরেকশন অফ এ প্রপাগেশন অফ লাইট, সেটা হবে তোমার ডিরেকশন অফ ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। তোমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট শিখবে। সেই ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর হয়, তার একটা ডিরেকশন আছে, মানে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট।
হ্যাঁ, তাহলে ই ক্রস এইচ সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, সেটা একটা ভেক্টর, তার একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে, ভেক্টর মানে একটা ডিরেকশন থাকে, সেই ডিরেকশনটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি প্রথম মাথায় রাখবে। আচ্ছা, এইখানে একটা লিখে দিই, সেটা হচ্ছে যে ভ্যাকুয়ামে লাইটের স্পিড হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট ইন ভ্যাকুয়াম and it is equal to, এটা সি হয়, সিটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়। আসলে যেটা হয় এই সিটা না সবসময় তোমার 1/√অফ μ0 ε0 বলে একটা জিনিস হয়, সেটা দিয়ে ঠিক হয়। μ0টাকে বলা হয় অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, অ্যাবসলিউট পারমিএবিলিটি, পারমিএবিলিটি অফ ভ্যাকুয়াম, আর ε0 যে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম। এটা এখন তোমার মনে না রাখলেও চলবে, জাস্ট এইটুকু মনে রাখো, লাইটের স্পিড হচ্ছে কনস্ট্যান্ট ভ্যাকুয়ামে, এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আচ্ছা, এবারে মানে যখন তুমি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা ভাবছো, তার স্পিডটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, তার মানেই তার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার কনস্ট্যান্ট হবে, সেটা কিন্তু নয়, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী তুমি লাইট রিলেটেড প্রায় সবকিছু এক্সপ্লেন করতে পারো এক্সেপ্ট ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পিউটার এফেক্ট। তাহলে দিস থিওরি ক্যান এক্সপ্লেন more or less everything associated to light, 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 but this cannot explain photoelectric effect, photoelectric effect, কম্পাউন্ড এফেক্ট এক্সেট্রা। এই টাইপের কিছু এফেক্ট আছে যেগুলোকে এক্সপ্লেন করতে গেলে লাইটে কর্পাসকুলার ক্যারেক্টার বা পার্টিকেলের ক্যারেক্টার লাগে, ঠিক আছে? তাহলে ফটোইলেকট্রিক এফেক্ট, কম্পাউন্ড এফেক্ট, এইগুলোকে সে এক্সপ্লেন করতে পারে, আর বাকি সব কিছু কিন্তু এক্সপ্লেন করতে পারে। আসলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, দিস ইজ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি অ্যাসোসিয়েটেড টু লাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং এখনো পর্যন্ত, এটা 1857-58 সালে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি হয়েছিল, আজও পর্যন্ত, মানে কত বছর হয়ে গেছে কাজ ভাবো, 175 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত এই থিওরিটাই লাইট সংক্রান্ত হচ্ছে মোস্ট সাকসেসফুল থিওরি। এর সঙ্গে একটা মডিফাইড থিওরি বেরিয়েছে, মানে এর থেকে বেটার থিওরি একটা বেরিয়েছে, এটা কোয়ান্টাম থিওরি। এই কোয়ান্টাম থিওরিটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার সময় এতটা কমপ্লিকেটেড, ইউজুয়ালি লোক এটা অ্যাপ্লাই করে না। 99.9% লাইট রিলেটেড ফেনোমেনা কিন্তু তুমি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এক্সপ্লেন করে ফেলতে পারো। দেখো, জাস্ট আমি বললাম হোয়াট আর ইম্পর্টেন্ট ফিচার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর লাইট, সেখান থেকে আমি কয়েকটা পয়েন্ট বললাম, সেই পয়েন্টগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখা না? আচ্ছা আচ্ছা, এবার আমি কতগুলো জিনিস বলছি। ধরো, ডিফাইন ওয়েভ লেন্থ, যেটাকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হয়, ওয়েভ নাম্বার, সরি ওয়েভ নাম্বার আগে ফ্রিকোয়েন্সিটা বলে দেওয়া উচিত, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, তারপরে ওয়েভ নাম্বার, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি নিউ, অ্যান্ড ওয়েভ নাম্বার নিউ বার। What are their SI units and
ডাইমেনশনাল ফর্মুলা। এটা আমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেখানে এই পার্টিকুলার প্রবলেমটা আমরা বলেছিলাম। এবারে বলো তো, বলো ওয়েভলেন্থ কাকে বলে, বলো। ওয়েভলেন্থ কাকে বলে, কে বলবে? তরঙ্গ দৈর্ঘ্য কি? একদমই, মানে জাস্ট অন্যভাবে বলতে গেলে ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন, এটা বললেও একই রকম হবে, ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো ও যেটা তুমি যেভাবে বলছিলে, তাতে ধরো যদি আমি একটা ওয়েভ আঁকি, এই একটা ওয়েভ হলো, এই এরকম একটা ওয়েভ করছি। তুমি কি বলছো যে তারা ধরো এই একটা পার্টিকুলার পয়েন্ট আর এই একটা পার্টিকুলার পয়েন্ট, তাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ল্যামডা, মানে তারা এক ফেজে আছে, অথবা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা হচ্ছে ল্যামডা, এটা। আর আমি যেটা বলছি কি, একবার কমপ্লিট অসিলেশনের জন্য কতখানি পাথ যাচ্ছে, সেটাই বেসিক্যালি তোমার ওয়েভলেন্থ, এইটা। তাহলে যে ওয়েভলেন্থ যখন বললাম, তার এসআই ইউনিট কি হবে? এটা মিটার। সিজি ইউনিটটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে সেন্টিমিটার। আর ওয়েভলেন্থে যদি ডাইমেনশনাল ফর্মুলা করো, সেটা হচ্ছে জাস্ট এল হয়ে গেল, লেন্থ রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, নেক্সট চলে এসো ফ্রিকোয়েন্সি। বলো ফ্রিকোয়েন্সি কাকে বলে, বলো। ফ্রিকোয়েন্সি নিউ, বলো ফ্রিকোয়েন্সি কাকে বলে? একদমই ঠিক বলেছো, নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার সেকেন্ড। মানে এই যে ধরো 1 সেকেন্ডে এই একবার দোলন হলো, দুবার হলো, তিনবার হলো, মানে যখন কোনো একটা পিরিয়ডিক মোশন হবে, তখন নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড, সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। তাহলে এসআই ইউনিট কি? সেকেন্ড ইনভার্স অর হার্জ, সেকেন্ড ইনভার্স অর হার্জ। আর ফ্রিকোয়েন্সি ডাইমেনশনাল ফর্মুলা তাহলে কি হবে? টি টু দি পাওয়ার -1। আচ্ছা, ওয়েভ নাম্বার কাকে বলে, বলো তো। ওয়েভ নাম্বার কি? তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, একদমই, নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ। মানে ধরো হয়তো তোমার 1 সেন্টিমিটার একটা লেন্থ তুমি বলে দিয়েছো, তার মধ্যে তোমার কতগুলো ওরকম কমপ্লিট ওয়েভস আছে, এইটা। তাহলে নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ, এইটা। তা তার এসআই ইউনিট হয়ে যাবে মিটার ইনভার্স। সিজিএস ইউনিটটা খুব চলে, এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। আর ওয়েভ নাম্বারের ডাইমেনশনাল ফর্মুলা যদি করো, তো L⁻⁻1 হয়ে যাবে, এটা। তাহলে তুমি ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, এইগুলো তুমি পেয়েছো। আচ্ছা, এবার নেক্সট যে কোশ্চেনটা, যে how wavelength, frequency and wave number are related with the speed of light। এই মানে ল্যামডা, নিউ এবং নিউ বার, তারা কেমন করে রিলেটেড থাকছে উইথ দ্য স্পিড অফ লাইট, এটা যদি তুমি দেখো। দেখো, এগুলো তুমি জানো, জাস্ট প্রথমে নিউ এবং ল্যামডা গুণ করলে কি হয়, সেটা ভেলোসিটির সঙ্গে সমান হয়। তা নিউ ইন্টু ল্যামডা, সেটা হচ্ছে তোমার স্পিড অফ লাইটের সঙ্গে সমান, এটা একটা কিন্তু মাথায় রাখবে তুমি। মানে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা ইকুয়াল ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, এগুলো তোমার খুব কাজে লাগবে, এটা। আচ্ছা, আর একটা কি জিনিস, যে ওয়েভ নাম্বারটা, সেটা বেসিক্যালি 1/, ওয়েভ লেন্থ হয়, 1/, ওয়েভ লেন্থ করে নিউ বাই সি হয়ে যায়। তো ওয়েভ নাম্বারটার সঙ্গে তোমার ওয়েভ লেন্থের সম্পর্ক হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1/, ল্যামডা। আর ল্যামডা এখান থেকে যদি সি বাই নিউ তুমি বসিয়ে দাও, সেটা নিউ বাই সি হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এখানে মোটামুটি ভাবে ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার
ফ্রিকোয়েন্সি এবং স্পিড অফ লাইট তারা একটা আরেকটার সঙ্গে কিরকম ভাবে রিলেটেড তুমি পেয়ে গেলে, যে কোনো একটা পেলে তুমি জানতে পারলে অন্যটা তুমি অটোমেটিক্যালি এখান থেকে করে ফেলতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে দেখো আমি বললাম যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী প্রায় সবই বুঝতে পারা যায়, কিন্তু ফটিক ইলেকট্রিক এফেক্ট, কম্পিউটার এফেক্ট ইত্যাদিগুলো বুঝতে পারা যায় না। আচ্ছা, এইগুলোকে বোঝার জন্য তোমাকে কিন্তু আরেকটু মডিফাইড থিওরি ব্যবহার করতে হবে, যেখানে লাইটকে অ্যাকচুয়ালি এখন ওয়েভ না ভেবে লাইটকে যে কালেকশন অফ ফোটনস বলতে হয়, মানে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেট কল ফোটনস। তাহলে হোয়াট ইজ দ্য মডার্ন কনসেপ্ট অফ লাইট? মডার্ন কনসেপ্ট অফ লাইট, লাইটের মডার্ন কনসেপ্টটা কি সেটা আমরা পরবর্তীকালে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ফটো ইলেকট্রিক এফেক্ট এইগুলোকে পড়ার সময় ভালো করে দেখব, যে যেখানে বলা হচ্ছে যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস called the photons. Light is a collection of energy packets called the photons, each having an energy E equal to h nu, and তার সঙ্গে আসলে একটা মোমেন্টাম থাকে, মোমেন্টাম p equal to h by lambda। তাহলে লাইটকে বলা হচ্ছে কালেকশন অফ এনার্জি প্যাকেটস, সেটাকে এক একটা ফোটন বলা হয়, এবং সেই ফোটনগুলো কর্পাসকোলে বা পার্টিকেল ক্যারেক্টার আছে, সেটা আমরা যখন কম্পটন এফেক্ট পড়বো, যখন ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো, তখন পরিষ্কার করে দেখতে পাবে তুমি। তাহলে এক একটা ফোটনের এনার্জি হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ, আর এক একটা ফোটনের করসপন্ডিং মোমেন্টাম, যেটা তার সঙ্গে অ্যাসোসিয়েট, তার মাস নাই, ফোটনের মাস নাই, কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েট একটা মোমেন্টাম বা ভরবেগ থাকে, সেই মোমেন্টামটা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, যেখানে যেখানে এইচটা তোমার 6.6 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, এটাকে বলা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে মডার্ন কনসেপ্ট অফ যে লাইট আর কি, সেখানে লাইটকে ধরা হচ্ছে কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস, প্রত্যেকটার একটা পার্টিকুলার এনার্জি আছে ইকুয়াল টু এইচ নিউ, আর তার সঙ্গে মোমেন্টাম যেটা থাকে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 6.626 জুল সেকেন্ড। এটা আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, এবারে এই যে তোমরা সবসময় মোমেন্টাম মানে ভাবো কি মাসের সঙ্গে ভেলোসিটি গুণ করলে মোমেন্টাম বেরোয়, না। এবারে পরবর্তীকালে তুমি দেখবে যে মাস পদার্থের জাস্ট স্বকীয় ধর্ম নয়, মানে এখন নিউটনিয়ান মেকানিক্সে তো আমরা পড়েছি কি যে ভর পদার্থের স্বকীয় ধর্ম। হ্যাঁ, তাহলে একটা পার্টিকেল মানে তার একটা মাস থাকবে, কিন্তু পরবর্তীকালে দেখবে যে না, মাস অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোমেন্টাম, ভরবেগটা। ঠিক আছে, তাহলে ফোটন হচ্ছে এমন একটা জিনিস যার, সে যদি চুপচাপ বসে থাকে অর্থাৎ রেস্টে থাকে, তার মাসটা হচ্ছে জিরো হয়। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েট একটা মোমেন্টাম আছে, সে ধাক্কা ধাক্কি করতে পারে। ঠিক আছে, এইটা, এটা হচ্ছে নতুন কনসেপ্ট। এটা হচ্ছে যে ট্র্যাডিশনালি আমরা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এটা দেখি, সেরকম নয়। ঠিক আছে, এটা এটা আইনস্টাইনের রিলেটিভিটি থেকে এগুলো দেখানো যায় যে পি টা তোমার এইচ ওভার ল্যামডা হয়। এটা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে হোয়াট ডু মিন বাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা। হোয়াট ডু মিন বাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা বা স্পেকট্রাম, যাই বলি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা, স্পেকট্রামই বলা ভালো, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আচ্ছা, এবারে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। আচ্ছা, একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে ইটা আমি যখন এইচ নিউ বললাম,
এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি নিউ বার। এভাবে তো লিখতে পারছি, এটা হচ্ছে এইচ নিউ, নিউর জায়গায় সি বাই ল্যামডা বসিয়ে দিলাম, আর 1/λ জায়গায় নিউ বার বসিয়ে দিলাম। তাহলে এই ই হচ্ছে এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা বা এইচ সি নিউ বার। আর এবারে কথাটা হচ্ছে যে তুমি দেখতেই পাচ্ছ যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বাড়ার সাথে সাথে এনার্জি বাড়ে, আর ওয়েভ লেন্থ কমার সাথে সাথে হচ্ছে এনার্জিটা তোমার বাড়ে। মানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বাড়লে এনার্জি বাড়বে, ওয়েভ লেন্থ কমলে হচ্ছে তোমার এনার্জি বাড়বে। আচ্ছা এবারে যখন তুমি লাইটকে দেখো, লাইটের স্পিড কনস্ট্যান্ট ভ্যাকুয়ামে, সেটা হচ্ছে সি, সেটা হচ্ছে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। এটাতে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার আলাদা হতে পারে। তো যেটা কথা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস can have different wavelength or frequency or wave number or energy। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিন্তু বিভিন্ন রকমের ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ এনার্জি হতে পারে। এবারে ইফ উই অ্যারেঞ্জ ভ্যারিয়াস electromagnetic waves in the increasing, well, if we arrange various electromagnetic waves in the increasing order of energy or frequency or wave number or decreasing order of wavelength, then we get an arrangement that what I call the electromagnetic রেডিয়েশন স্পেকট্রাম। তখন তাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। তার মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি এই একটা ইউভি ভিজিবল রিজিয়ান নিলে। আচ্ছা এবারে ইউভি ভিজিবল রিজিয়ান, তার থেকে বেশি এনার্জি হচ্ছে এক্স রে, তার থেকে বেশি এনার্জি হচ্ছে তোমার গামা রে। আবার ইউভি ভিজিবল লাইট যেটা, তার থেকে কম এনার্জি হচ্ছে আইআর, তার থেকে কম এনার্জি মাইক্রোওয়েভ, তার থেকে কম এনার্জি হচ্ছে তোমার ধরো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ইউভি ভিজিবল, এক্স রে, গামা রে, এই যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে তাতে হচ্ছে এনার্জি, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার এদিক থেকে এদিকে তোমার ইনক্রিজ করেছে, আর ওয়েভ লেন্থটা এদিক থেকে এদিকে তোমার ডিক্রিজ করেছে। তাহলে এই ইম্পর্টেন্ট রিজিয়ন গুলো তুমি এখানে পেয়ে যাচ্ছ। তাহলে ইউভি ভিজিবল লাইট, এক্স রে, গামা রে, এদিকে বাঁদিকে হচ্ছে আইআর, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই কটা জিনিস জানলেই তোমার মোটামুটি ভাবে কাজ হয়ে যাবে। আচ্ছা, আর এবারে এই যে বিভিন্ন রিজিয়নের ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার বা ফ্রিকোয়েন্সি কি, কোন একটা তোমাকে অনলিস্ট মনে রাখতে হবে। এখানে ওয়েভ নাম্বারটা যদি তুমি দেখো, তাহলে এইটা মোটামুটি ভাবে হয় হচ্ছে তোমার, মানে তুমি দেখো একটা জিনিস বলে নি, ধরো তুমি যদি ভিজিবল লাইট দেখতে, ভিজিবল লাইট ওয়েভলেন্থ কত হয় না 400 থেকে 800 ন্যানোমিটার এরকম হয়। আচ্ছা এবারে যদি ইউভি ভিজিবল রিজিয়নটাকে বলো, সেইটা অ্যাপ্রক্সিমেটলি তুমি ভাবতে পারো এই 10 থেকে 1000 ন্যানোমিটার এরকম হয়। 10 থেকে 1000 ন্যানোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 10 টু 1000 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার, 9 মিটার, তার মানে 10 টু 1000
ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার। তার মানে দেখো 10⁻⁻6 থেকে 10⁻⁴ এত সেন্টিমিটার এরকম বেরোচ্ছে ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ নাম্বারটা কি হবে? ওয়েভ নাম্বার কিন্তু 1/λ, এটা হয়ে যেত 10⁶, এটা 10⁴, মানে রেঞ্জটা করলে 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স। তার মানে দেখো তুমি ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার যে কোনো একটা মনে রাখলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি ওয়েভ নাম্বার দিয়েই বলছি। ওয়েভ নাম্বার অনুযায়ী 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স সেটা হচ্ছে ইউভিজিবল রিজিয়ন। আর এক্সরেটা অ্যাপ্রক্সিমেটলি তোমার 10⁶ থেকে 10⁸ 10⁶ থেকে 10⁸ সেন্টিমিটার ইনভার্স। গামা রেতে নিউ বারটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 10⁸ সেন্টিমিটার ইনভার্স। এইটা আমি হচ্ছে জাস্ট ওয়েভ নাম্বার দিয়ে মনে রাখার সুবিধা হয়। তুমি খেয়াল করে দেখো, জাস্ট দেখো এই একটা মনে রাখতে পারলে পরের গুলো এই তোমার মোটামুটি 100 গুণ 100 গুণ হয়ে যাচ্ছে। 10⁶ থেকে 10⁸, 10⁸ অনওয়ার্ড। বাঁদিকে কি হবে? বাঁদিকে আইগারের এইটা হবে 10⁻² থেকে 10⁻⁴ সেন্টিমিটার ইনভার্স। 10⁻² মানে 100 থেকে 10,000 পর্যন্ত, 10⁻² থেকে 10⁻² থেকে 10⁻⁴ সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, মাইক্রোওয়েভটা মোটামুটি রেঞ্জটা হচ্ছে 1 থেকে 100 সেন্টিমিটার ইনভার্স, এবং এটার পরে যেগুলো আছে সবই রেডিও ওয়েভের মধ্যে পড়ে। রেডিও ওয়েভের ক্ষেত্রে ওয়েভ নাম্বারটা মোটামুটি ভাবে তুমি 10⁻⁴ থেকে 1 এত সেন্টিমিটার এরকম তুমি ভাবতে পারো। যেমন ধরো একটা, আমি তোমাকে জাস্ট সিম্পলি বলছি, যে কোনো একটা FM চ্যানেল ধরো, তার ফ্রিকোয়েন্সিটা কোন রেডিও শোনো? হ্যাঁ, কেউ রেডিও শোনো নাকি শোনো না? শোনো না, না? তোমার ধরো এই ধরো রেডিও মির্চি, হ্যাঁ, রেডিও ইঞ্চি যে 98.3 মেগাহার্টজে চলে। আর বাকিগুলো সব দেখবে ওই 87 থেকে 107 এত মেগাহার্টজে মোটামুটি ভাবে FM চ্যানেলটা চলছে। আমি ধরো একটা টিপিক্যাল ফ্রিকোয়েন্সি সেটা ধরে নিলাম, লেটস সে 100 মেগাহার্টজ। 100 মেগাহার্টজ মানে 100 ইন্টু 10⁶ হার্টজ মানে সেকেন্ড ইনভার্স, আমার 10⁸ সেকেন্ড ইনভার্স, এটা ফ্রিকোয়েন্সিটা। আচ্ছা, এবার আমি যদি ওয়েভ নাম্বারটা ক্যালকুলেট করি, ওয়েভ নাম্বার কত? নিউ বাই সি হয়, তোমার 10⁸ ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻, একটা 10 এ লিখছি, এটা সেকেন্ড ইনভার্স, এত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 1/3 ইন্টু 10⁻⁻² সেন্টিমিটার ইনভার্স হলো। অর্থাৎ দেখো এই যে রেঞ্জটা, এটা 0.33 বলো ইন্টু 10⁻⁻² সেন্টিমিটার ইনভার্স, বা এটাকে 3.3 বলে দিলে 10⁻⁻3 সেন্টিমিটার। এইবারে দেখো এইটা, দেখো রেডিও ওয়েভ যে রিজিয়নটা আছে 10⁻⁻1 থেকে 1 সেন্টিমিটার কিন্তু তার মধ্যেই কিন্তু তোমার পুরো জিনিসটা পড়ছে। ঠিক আছে, তার মানে এই যে তুমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলোকে তাদের ইনক্রিজিং এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার অথবা ডিক্রিজিং ওয়েভ লেন্থ অনুযায়ী যে সাজিয়ে ফেললে, এটাকেই বলা হচ্ছে ম্যাক্সওয়েলস মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম, এখানে একটা রেডিয়েশন জুড়ে দিতে পারো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। এটা ঠিক আছে, বোঝা গেল এটা? এটা আচ্ছা। আচ্ছা, এই যে ফোটন বলে এই যে কথাটা বলেছি না, যে লাইট যে কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস, এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেন প্রথম বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ফটোইলেকট্রিক এফেক্টটাকে এক্সটেন্ড করার জন্য। কিন্তু এই ফোটন টার্মটা কিন্তু আইনস্টাইন বলেনি। প্রথম ফোটন টার্মটা বলেন স্যার গিলবার্ট নিউটন লুইস বলে একজন বিজ্ঞানী। তাহলে আমি এখন একটা কোশ্চেন জাস্ট
এমসিকিউর জন্য তোমার দিয়ে রাখি, একটা মাইক্রোফোন অন আছে, অফ করে দাও তো। হ্যাঁ, এটা হচ্ছে হু ফার্স্ট introduced the term photon, হচ্ছে স্যার গিলবার্ট নিউটন লুইস ইন 1926। এই সময় হচ্ছে তিনি এই ফোটন নামটা প্রথমে উল্লেখ করেন। এটা আচ্ছা, এবারে অনেক সময় তোমার পাওয়ার লাগে, মানে ধরো কোনো একটা সোর্স আছে, সেই সোর্স পার সেকেন্ডে কতখানি এনার্জি এমিট করছে সেটাকে তোমার পাওয়ার বা ওয়াট দিয়ে তোমাকে এক্সপ্রেস করতে হয় আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এই পার সেকেন্ডে কতখানি এনার্জি বেরোচ্ছে সেইটা হচ্ছে তুমি জুল পার সেকেন্ডে যদি তুমি জানো, তাকে যদি এক একটা ফোটনের কি এনার্জি সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে টোটাল কতগুলো ফোটন বেরোবে সেটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে আর কি। এটা আচ্ছা, এবারে আমি জাস্ট তোমাকে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি, তুমি একটুখানি বাড়িতে, মানে আজকে তো পরীক্ষাটা দেবে, খুব বেশি সময় পাওয়া যাবে না, ধরো তোমাকে এরকম একটা বলা হলো, জাস্ট বলছে ইয়েলো লাইট এমিটেড ফ্রম এ সোডিয়াম ল্যাম্প, ইয়েলো লাইট এমিটেড ফ্রম এ সোডিয়াম ল্যাম্প has a wavelength lambda equal to 580 ন্যানোমিটার। ক্যালকুলেট, এক নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি নিউ, দু নম্বর হচ্ছে ওয়েভ নাম্বার নিউ বার, তিন নম্বর হচ্ছে এনার্জি পার ফোটন, এনার্জি পার ফোটন, এক একটা ফোটনের এনার্জি, আর এইটুকুই জাস্ট বলি, বের করতে হবে। দেখো এইখানে তোমাকে কি বলে দেওয়া আছে, ওয়েভ লেন্থটা বলে দেওয়া আছে, তাহলে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বা এনার্জি পার ফোটন তোমাকে বের করতে হবে। তার জন্য দেখো অলরেডি যে ইকুয়েশনগুলো তুমি কাজে লাগাবে, ফর্মুলাগুলো, সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি আর কি। এখানে দেখো এই যে এনার্জি যখন ক্যালকুলেট করছে, ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি নিউ বার, নিউটা হচ্ছে সি বাই ল্যামডা, আর নিউ বারটা হচ্ছে 1/λ অ্যান্ড সো অন। এরকম ভাবে করে এই প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করবে। এটা তোমাকে বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিলাম আর কি। ঠিক আছে, করতে পারবে নিশ্চয়ই, কোনো অসুবিধা হবে না, পারবে তো? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলো, আর শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, এই এখন শুনতে পাচ্ছি, কিন্তু তুমি যখন কোশ্চেনের কথা বলছো তখন আর শুনতে পাচ্ছি না। বলো। হ্যাঁ হ্যাঁ, এনার্জি লোয়ার হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন করবে, ফাইন্ড এনার্জি অফ ইচ অফ দ্য ফোটন, এনার্জি অফ ইচ অফ দ্য ফোটন হুইচ, এক নম্বর হচ্ছে, এক নম্বর হচ্ছে করসপন্ড টু লাইট অফ ফ্রিকোয়েন্সি, করসপন্ড টু লাইট অফ ফ্রিকোয়েন্সি
3 × 10⁻15 হার্জ, আর 2 নম্বর হচ্ছে হ্যাভ ওয়েভলেন্থ of 0.50 অ্যাংস্ট্রম। এটা বাড়িতে করবে। আর একটা জিনিস জাস্ট লাস্ট একটা কোশ্চেন দিচ্ছি, এবার পরীক্ষা দেবে তুমি। ক্যালকুলেট দ্য wavelength frequency and wave number of a light wave having time period 2.0 into 10⁻⁻10 সেকেন্ড। আচ্ছা, এই টাইম পিরিয়ড কথাটা বলা হয়নি। টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন হতে কতটা সময় লাগে। এইখানে যখন আমি এই যে ওয়েভগুলো বলছিলাম না, ধরো এই যে যখন আমি ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার বললাম, সেখানে টাইম পিরিয়ড কথাটা বলা হয়নি। টাইম পিরিয়ড জাস্ট সিম্পলি কিছুই না, টাইম পিরিয়ড সেটাকে ক্যাপিটাল টি দিয়ে এক্সপ্রেস করা হয় বা কখনো কখনো টাউ দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে টাইম টেকেন পার কমপ্লিট অসিলেশন, টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিট অসিলেশন। কমপ্লিট অসিলেশনের যে টাইমটা লাগবে সেটা টাইম পিরিয়ড, আর তার ইউনিটটা হবে তোমার সেকেন্ড, আর টাইম পিরিয়ড ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এটা সিম্পলি টি হবে। এটা ঠিক আছে। তাহলে এবারে দেখো ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের সম্পর্ক তুমি পেয়ে যাবে। ফ্রিকোয়েন্সি সেটা বেসিক্যালি 1/টাইম পিরিয়ড হবে। তাহলে তোমার একটা কমপ্লিট অসিলেশনের জন্য যে টাইমটা লাগছে সেটা বেসিক্যালি টাইম পিরিয়ড। এবার 1 সেকেন্ডে তাহলে কতগুলো অসিলেশন হবে সেটাকে যদি তুমি নিউ হয়, তার মানে পরিষ্কার 1/নিউটা হচ্ছে টি এর সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে। তাহলে দেখো আমি জাস্ট লাইট কি, লাইট যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো করে ভাবছে, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কতগুলো প্রপার্টি আর কি, এই প্রপার্টিগুলো আমি তোমায় বলে দিলাম। তাহলে আজকে আমি একটুখানি কম পড়ালাম, কারণ এরপর তোমাকে করছে, এরপরে তোমাকে যেটা করতে হবে ওই মানে একটা পরীক্ষা দিতে হবে, সেই জন্য এখনই বন্ধ করতে হবে, নাহলে তোমার পরীক্ষা দিতে অনেক সময় লেগে যাবে। এতে 45 মিনিটের পরীক্ষা আছে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখছি। এখানে আমি লিখে দিলাম এন্ড অফ লেকচার 2 বলে। এন্ড অফ লেকচার 2। পরের দিন আমরা এখান থেকে শুরু করব এখন। হ্যাঁ, পরের দিন এই জায়গা থেকে শুরু করব। আজকে একটা মক টেস্ট দেবে, আর ওই কমপ্লিট মক টেস্ট শনিবারে আর একটা। শনিবারে তোমার একটা বেশি সময় পাওয়া যাবে, আর একটা কমপ্লিট মক টেস্ট দেবে।